এই শোন না, কালকে আমি মামা বাড়ি গিয়েছিলাম, ওখানে সানি দেওয়ালের একটা গাদার বই আছে না, ওই গাদার বইটা কালকে দেখলাম। ওখানে একটা সিন আছে, একটা ওই টিউবকল আছে না, সেই টিউবকলটা সানি দেওয়াল দু হাত দিয়ে ভেঙে তুলে দেবে, তারপর ওই লোকগুলোকে কিভাবে মারবে। দারুণ লেগেছে আমার। তোরা দেখেছিস বইটা? কি বলছিস? সানি দেওয়ালের বই? তা আবার আমি দেখবো না? কালকে আমি বাড়িতে বসে বসেই দেখলাম, আর ওইটা দেখেই তো আমার ভেতরে এত শক্তি বেড়ে গেল, এত শক্তি বেড়ে গেল। আমি বাইরে বেরিয়ে একটা বাঘকে ঘুষি মেরে দিলাম, তারপর দুটো সিংহকে ধরে আছাড় মারলাম। একটা গন্ডার সামনে আসছিল, সেইটা সিংটা ধরে আমি তুলে আছাড় মারলাম। তারপর একটা মনুমেন্ট তুলে আছাড় মারতে যাবো, সেই সময় দেখি একটা রোগা মতো লোক এসে আমাকে মেরে বের করে দিল রে। বলছিস রে ফেলু, বাঘটাকে মারলি, সিংহগুলোকে আছাড় মারলি, মনুমেন্টকে উপরে দিলি, আর একটা রোগা মতো লোক এসে তোকে মেরে বের করে দিল, ব্যাপারটা কি বুঝলাম না তো। আমার মনে হচ্ছে ওই রোগা মতো যে লোকটা ছিল ওর নাম ব্রুসলি, আর ওই ব্রুসলির সাথে হয়তো ফেলুয়ার পারেনি বটে, সেই জন্য ওই লোকটা ওকে মেরে বের করে দিয়েছে বটে। ফেলু ব্রো, এটা কি হলো? এত শক্তি নিয়ে একটা বাঘ দুটো সিংহকে তুই তুলে আছাড়ও মেরে দিলি, মনুমেন্টটা উপরতে যাচ্ছিলিস, সেই সময় ওই ব্রুসলিকে তুই মারতে পারলি না। এটা আমার ঠিক ভালো লাগলো না ফেলু ব্রো। আরে ঘেটু, সেই ব্যাপারটা নয়। আমি ওই সিনেমাটা দেখার পর না আমার মধ্যে এমন শক্তি বেড়ে গিয়েছিল, আমি বাইরে বেরিয়ে কাউকে খুঁজে না পেয়ে আমি সোজা চলে যাই ওই কচি কাকুর খেলনা দোকানে, বুঝলি? ওই কচি কাকুর খেলনা দোকানে গিয়ে বাঘ সিংহগুলো যখন আছড়ে আছড়ে মারছিলাম, তখন কচি কাকু দূর থেকে দেখে এসে আমাকে এমন মারলো, মেরে বের করে দিল। ফেলু ছেলে তো কালকে গাদার বই তো দেখে মার খেয়ে গেল বটে। এই জন্য বলি ওর বেশি উত্তেজিত হওয়া উচিত ছিল না বটে। এই কালকে না মামা বাড়ি গিয়ে আমার একটা লাভ হয়েছে, কালকে আমি 80 টাকা লাভ করেছি, জানিস? হ্যাঁ রে পেছি, তুই আবার মামা বাড়ি গিয়ে কিসের বিজনেস করছিস যে 80 টাকা লাভ করে মামা বাড়ি থেকে ফিরে এলি? আরে না না, আমি কোনো বিজনেস করি না রে, আমি তো মামা বাড়ি গিয়েছিলাম, তা পাত্রপক্ষ এসেছিল দিদিকে দেখতে, সেই জন্য গিয়েছিলাম। আর দিদির কাছে তো কোনো ক্লিপ ছিল না, দিদি বললো তুই এক কাজ কর না, আমাকে তোর ক্লিপটা দে না, সেই ক্লিপটা আমি দিদিকে দিয়ে দিলাম। নিজের দিদিটাকে ক্লিপ দিয়ে টাকা ইনকাম করছে বটে। আরে লেবু সোনা, সেটা নয়, আমি দিদিকে যে ক্লিপটা দিয়েছিলাম সেটা দিয়ে দিদি তো চুলটা আটকে রেখেছিল। এবার পাত্রপক্ষের মা এসে যখন দিদিকে বললো তোমার ক্লিপটা খোলো দেখি, আমি চুলটা পুরো দেখবো, দিদি তো বললো আমি তো হাত পাচ্ছি না, আপনি একটু খুলে নিন। তা পাত্রপক্ষের মা তখন ওই ক্লিপটা খুলতে গিয়ে ফাটাস করে একটা আওয়াজ হলো, আর আমার ক্লিপটা ভেঙে দিল। আর পাত্রপক্ষ যখন দিদিকে দেখে চলে যাচ্ছিল, তখন ওই পাত্রপক্ষের মা 1000 টাকা আর তার সাথে আরো 100 টাকা, 1100 টাকা দিদির হাতে দিয়ে চলে গেল। আর দিদিকে বললো এই 100 টাকা এক্সট্রা দিলাম, তুমি একটা ভালো ক্লিপ কিনে নিও, আমার হাতে তো ক্লিপটা ভেঙে গেছে। তারপরে কি হলো বটে? আমার ক্লিপটা তো ভেঙে গিয়েছিল, তাই দিদি আমাকে ওই 100 টাকাটা পুরোটাই আমাকে দিয়েছিল। তাই বল, আমি ওটা 20 টাকায় কিনেছিলাম, আমার 80 টাকা তো ইনকাম হয়ে গেল, কি তাই না? তোরা জানিস কালকে আমি 5টা মশা মেরেছি, তার মধ্যে 3টে ছেলে ছিল আর 2টো মেয়ে মশা ছিল। ঘেটু, এই 9 বছর বয়সে আমি জীবনে প্রচুর মশা মেরেছি বটে, কিন্তু আজ পর্যন্ত আমি এখনো বুঝতে পারিনি কোনটা ছেলে মশা আর কোনটা মেয়ে মশা বটে। তুই 5টা মশা মেরে বুঝে গেলি কি করে 3টে ছেলে মশা ছিল আর 2টো মেয়ে মশা ছিল? আমার নাম ঘেটু আর তোর নাম হচ্ছে লেবু। ঘেটু সবসময় চিন্তা করে সায়েন্টিফিক ব্যাপারে আর লেবু চিন্তা করে গানের ব্যাপারে, সুতরাং এই ব্যাপারটা তুই ওর মাথায় অতটা ঢুকবে না। ব্যাপারটা তোকে একটু বুঝিয়ে বলি, ওই 3টে মশা যেগুলোকে মারলাম সেটা ড্রয়িং রুমে এদিক ওদিক ঘুরছিল, আর 2টো মশা ছিল ওই আয়নার উপরে। এবার তোরাই বল, আয়নার উপরে যে মশা বসে কারা বসে, ওটা তো মেয়ে মশাই হবে, কি তাই না? এই ফেলু, স্যারের তো আজকেও দেখছি আসতে দেরি হচ্ছে, লেবু সোনাকে বল না একটা গান করতে। আর এই ঘেটু, তুই চুপ করতো। হ্যাঁ রে লেবু, ওইসব কথাবার্তা বাদ দে তো, এই স্যারের যখন আসতে দেরি হচ্ছে তুই একটা গান শোনা দেখি। তোরা যখন আমাকে গানের কথা বললি বটে, তাহলে তোদেরকে একটা গান শোনাবো আমি, তবে ওই গাদার বইয়ের সানি দেওয়ালের মতো নয়। আমার পছন্দের নায়ক আল্লু অর্জুন, ওর একটা গান তোদের শোনাবো আজকে। পুষ্পা পুষ্পারাজ ঝুঁকেগা নেহি সালা। আচ্ছা ঠিক আছে, তোকে আর বেশি ঝুঁকতে হবে না, তুই এবার গানটা শুরু কর। नजरे मिलते ही नजरे नजरे को चुराए, कैसे ही ये हाया तेरी हो जो तू दिल को झुकाए, रब जो पोसीदा है उनको निहारे तू, हर जो गर्विदा है इसको डाले तू, तेरी झलक सरफी सिवल्ली नैना मदद बर्फी, तेरी झलक सरफी सिवल्ली बातें करे जो हल्की। पुष्पराज पुष्पराज
ঝুঁকেগা নেহি সালা। ওই ওই, তোর আবার কি হলো? গালাগালি দিচ্ছিস কাকে তুই? আমি কাউকে গালাগালি দিইনি বটে। দেখ লেবু, আমার কিন্তু মাথাটা গরম আছে। বাড়ি থেকে বেরোনোর সময় আমার মাথা গরম হয়ে গেছে, তারপর স্কুলে আসার সময় আমি চেঁচামেচি শুনলাম, আর তুই শালা শালা কি সব বলছিলি? ওটা তো স্যার একটা ডায়লগ ছিল বটে। ওই আল্লু অর্জুন আমার স্বপ্নের হিরো, তার একটা ডায়লগ, ওই পুষ্পা বইটার, পুষ্পা রাজ ঝুঁকেগা নেহি শালা, এই ডায়লগটা বলছিলাম বটে। আলু অর্জুন ওই কুম্ভ মেলায় দেখেছিল, সেই আলু অর্জুনের কথা বলছিস? আমার তো স্বপ্নের ওই নায়ক ছিল অমিতাভ বচ্চন, কিন্তু ওই কুম্ভ মেলায় আলু অর্জুনকে দেখে আমার ভীষণ ভালো লেগে গেছে। ওই মোনালিসা নামে একটা গরিব মেয়েকে ও নাকি সিনেমায় চান্স করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, যা জায়গায় গিয়ে বসতো এবার। তা বুঝলি, আমি যখন ছোট ছিলাম না, এই তোদের মতো আমি অমিতাভ বচ্চনকে ভীষণ ভালোবাসতাম, আর ওর প্রচুর 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 সিনেমা দেখেছি। তোরা তো এখন অনেক ছোট, অমিতাভ বচ্চন সম্পর্কে তোরা তো কিছুই জানবি না মনে হয়। কি তোরা অমিতাভ বচ্চনের সিনেমা দেখেছিস? চিনিস অমিতাভ বচ্চনকে? আমি বলবো স্যার, অমিতাভ বচ্চন সম্পর্কে আমি অনেক কিছু জানি। অমিতাভ বচ্চনের মতো মানুষ এই জগতে আর দ্বিতীয়টি হয় না। প্রথমত, উনি আপনাকে কোন ম্যানেজার করোড়পতি ছেলে অনেক টাকা উপার্জনের পথ দেখিয়ে দেবে। তারপর উনি আপনাকে সেই টাকা দিয়ে কল্যাণ জুয়েলার্স থেকে গয়না কিনতে বলবেন। তারপরে সেই গয়নাকে মুথুট ফাইন্যান্সে বন্ধক রেখে উনি আপনাকে ঋণ নেওয়ার জন্য পরামর্শ দেবেন। শেষমেশ ঋণের সুদ আসল চুকাতে না পেরে আপনি যখন নাজেহাল হয়ে যাবেন, উনি তখন আপনাকে নবরত্ন তেল মাথায় দিয়ে টেনশন ফ্রি রাখতে বলবেন। ই বলি কি, কাল্লু ছেলেটো মনে হয় আজকে ফেসেন গেল। পড়াশোনা তো একদম করিস না, তারপর একটা মহানায়ক নিয়ে এইসব উল্টোপাল্টা কথা তোর বলা সাজে না কিন্তু। এই তুই দাঁড়া তো, তুই বল তো, সন্ধ্যের সময় গাছের তলায় বসতে নেই কেন বল? সন্ধ্যের সময় গাছের তলায় বসতে নেই, এ তো অনেক সহজ কোশ্চেন স্যার। গরমে একদিন আমি সন্ধ্যের সময় গাছের তলায় বসে বসে বাদাম খাচ্ছিলাম। পাশের বাড়ি এক কাকিমা তার বাচ্চার কান্না থামানোর জন্য আমাকে দেখিয়ে বলল, ওই দেখ গাছের তলায় বসে বসে হনুমান একটা বাদাম খাচ্ছে। এই কারণে স্যার সন্ধ্যের সময় গাছের তলায় বসতে নেই, কারণ যে কোনো লোক অন্যরকম ভাবতে পারে। তোর এই পাড়ার কাকিমা ঠিকই বলেছে, তুই একটা আস্ত হনুমানই বটে। তুই বেঞ্চের উপর দাঁড়া তো, দুই হাত তুলে দাঁড়া। এই তোরা কেউ বলতে পারবি সন্ধ্যের পর গাছের তলায় কেন বসতে নেই? আমি বলবো স্যার, আমি জানি। হ্যাঁ বলো পিচিমা, তুমি কি জানো বলো? হ্যাঁ স্যার, সন্ধ্যেবেলার পর বড় বড় গাছের নিচে অবস্থান করলে কখনো কখনো মানুষ অসংলগ্ন কথা বলতে থাকি, অস্বাভাবিক আচরণ করতে থাকি। গ্রামীণ কুসংস্কার মতে ওইসব গাছের মধ্যে ভূত থাকে। এবার ওইসব লোককে ভূতে ধরেছে বলে আরো কত কিছু বলে। সেই জন্য সন্ধ্যের পর গাছের তলায় বসতে নেই। তোরা দেখছি বইপত্র তো একদম হাতি দিস না, বইপত্র মনে হয় আলমারির উপর তুলেই রাখিস। এই তুইও দাঁড়িয়ে থাক, তুইও দু হাত তুলে দাঁড়িয়ে থাক। তোদের কাছ থেকে আজকে মনে হয় আর সঠিক উত্তরটা পাবো না। কি তোরা কি কেউ সঠিক উত্তরটা দিতে পারবি? আমি পারবো স্যার, আমি বলবো। হ্যাঁ বাবা হাবলু, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। প্রাণী সাধারণত অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড বায়ুতে ত্যাগ করে। উদ্ভিদ উক্ত কার্বন ডাই অক্সাইড সালোকসংশ্লেষণ পদ্ধতিতে গ্রহণ করে এবং আমাদের অক্সিজেনের যোগান দেয়। কিন্তু রাতের বেলায় আলোর অনুপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চলে না। উদ্ভিদের এই শ্বসন প্রক্রিয়া তখন চলে। শ্বসন প্রক্রিয়ার উদ্ভিদ উল্টো আচরণ করে, অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তাই রাতের বেলায় যে কোনো গাছের নিচে অবস্থান করলে আমাদের অক্সিজেনের সংকট দেখা দিতে পারে, এই রকম অসুবিধা হতে পারে। তাই স্যার সন্ধ্যের পর গাছের তলায় বসতে নেই। বাবা বাবা বাবা, খুব সুন্দর উত্তর হয়েছে, খুব সুন্দর, একদম ঠিক বলেছো হাবলু। দেখ তোরা দেখ, শেখ ওর কাছ থেকে কিছু শেখ তোরা। এই ফেলু, এবার তুই দাঁড়া তো, তোকে একটা কোশ্চেন করবো আমি। আমি একদম রেডি আছি স্যার, আপনি কোশ্চেন করলেই আমি উত্তর দিয়ে দেবো। তোকে আমি একটা সাধারণ কোশ্চেন করব। ধর কোনো একটা ব্যক্তি বিয়ে বাড়ি বা কোনো একটা অনুষ্ঠানে গিয়ে কিভাবে খাওয়া দাওয়া করবে যাতে তার শরীরটা কোনো প্রবলেম না হয়। এ তো খুবই সোজা স্যার। প্রথমে ওই ব্যক্তি লুচি আর ছোলা ডাল খেয়ে নেবে, তারপর বিরিয়ানি খাবে, মাংস খাবে, মিষ্টি খেয়ে আবার লুচি আর ছোলার ডাল খেয়ে নেবেন। কেন কেন ওই ব্যক্তি প্রথমে ছোলার ডাল আর লুচি খাবে, আবার সব খাবারপত্র খেয়ে আবার ছোলার ডাল লুচি খাবে? ব্যাপারটা কি আমি বুঝতে পারলাম না। ব্যাপারটা খুবই সহজ স্যার, আপনি বুঝতে পারেন না, আমি বুঝিয়ে দিচ্ছি স্যার। তার কারণ হলো ওই ব্যক্তি প্রথমে ছোলার ডাল আর লুচি খাবে, তারপর ভালো ভালো জিনিসগুলো খাবে, তারপর আবার ছোলার ডাল আর লুচি খাবে। তার কারণ হচ্ছে তখন
ওই ব্যক্তির হজমের যদি কোনো সমস্যা হয়, তো প্রথমে বমি হবে, বমি হলে প্রথমে ছোলার ডালটা বেরোবে আর লুচিটা বেরোবে, কিন্তু বাকি জিনিসগুলো আর বেরোবে না। আর যদি ওই ব্যক্তির লুজ মোশন হয়, তাহলে আবার সেই ছোলার ডাল বেরোবে আর ওই লুচি বেরোবে, এছাড়া আর কিছু বেরোবে না। সেই জন্য এইভাবে খেয়ে নিয়ম করে যদি খাওয়া যায়, তাহলে ভালো ভালো জিনিসগুলো যেগুলো আছে সেগুলো পেটের মধ্যেই থাকবে, আর যেগুলো রোজগার খায় সেগুলো বেরিয়ে যাবে। এইটাই হচ্ছে নিয়ম। বাপরে বাপ, বলিস কি রে? আরে তোর কথা শুনে তো আমার প্রেশারটা আবার বেড়ে গেল। এই শোন, আজকে তো এখন ঘন্টা পড়ে গেল, আমি আসছি। আমি কালকে এসে আবার তোদের পড়া ধরবো, পড়াগুলো ঠিকঠাক করে রাখিস কিন্তু। এই ছেলেটাকে কোশ্চেন করলে মাথায় আর কিছু থাকে না, মাথাটা পুরো গোলমাল করে ছেড়ে দেয়। না, আমি যাই, গিয়ে তাড়াতাড়ি প্রেশারের ওষুধটা খেয়ে নি, না হলে কি হবে কে জানে, আমার আবার বমি শুরু না হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক করো আর শেয়ার করে দিও, আর আমাদের সাথে থাকো, আর হাসতে থাকো, আর সুস্থ থাকো। যত হাসবে তত সুস্থ থাকবে। আর যদি এরকম নিমন্ত্রণ খেতে পারো তাহলে আরো ভালো, তাহলে ভালো ভালো জিনিসগুলো তোমাদের পেটের মধ্যেই থাকবে, আর যেগুলো পছন্দ হবে না সেগুলো বেরিয়ে যাবে। সুতরাং তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো, ঠিক আছে? তাহলে চলি আজকে।